গহীন এক জঙ্গলে পুলিশরা খুঁজে পায় একটা কাটা হাতসহ ডেড বডির কিছু অংশ। কিন্তু এই বডিটাকে এমন ভাবে কাটা হয়েছে যেখান থেকে কিলারের একটা এভিডেন্সেরও খোঁজ মেলানো যাচ্ছে না। দেখে মনে হয় কেউ একজন তাকে পৃথিবীর সবচেয়ে নির্মম ভাবে তিলে তিলে হত্যা করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে এত কঠিন শাস্তি দেওয়া হলো, আর এর পিছনে বা কে রয়েছে? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম মালায়ালাম থ্রিলার মুভি থিভারামের এক্সপ্লেনেশন নিয়ে। মুভির শেষটা মিস করো না, কারণ সেখানে রয়েছে আসল টুইস্ট। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় এই শহরের এক রেস্টুরেন্টে বসে আছে দুজন কাপল। এদের মধ্যে ছেলেটার নাম জয়দীপ আর মেয়েটার নাম সান্ধেয়া। রেস্টুরেন্টের বাকি সব কাপলরা নিজেদের মধ্যে সময় কাটাতে ব্যস্ত থাকলেও জয়দীপ ও সান্ধেয়ার বিষয়টা একটু একপাক্ষিক বলে মনে হয়। কেননা আসার পর থেকে জয়দীপ একের পর একটা কথা বলতে থাকলেও সান্ধেয়া এক মনে ফোন নিয়ে কারোর সাথে মেসেজ করে যাচ্ছে। ফেরার সময় জয়দীপ সান্ধেয়াকে জিজ্ঞেস করে সে এই বিয়ে নিয়ে টেনশনে আছে কিনা। সান্ধেয়া বলে এমন কিছু না, কেন জানি কিছু ভালো লাগছে না। জয়দীপ তখন জানায় কি করলে তোমার ভালো লাগবে শুনি। উত্তরে সে জানায় আমার একটা ইচ্ছে আছে, আমি কখনো ফ্লাইট ল্যান্ডিং হতে দেখিনি, আমাকে এমন কোথাও নিয়ে চলো যেখান থেকে ফ্লাইট ল্যান্ড হতে দেখা যায়। রাত বেশি হয়ে যাওয়ায় জয়দীপ প্রথমে আমতা আমতা করলেও সান্ধেয়ার ইচ্ছেকে প্রায়োরিটি দিয়ে সে তাকে এয়ারপোর্টের পাশে নিরিবিলি একটা রাস্তায় নিয়ে যায়। গাড়ি থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে দুজন ফ্লাইট আসার অপেক্ষা করছিল। তখনই হঠাৎ বাইকে দুটো ছেলে এসে জয়দীপের উপরে আক্রমণ করে বসে। এরকম আকস্মিক আক্রমণে জয়দীপ মাটিতে লুটিয়ে পড়ে। ছেলে দুটো জয়দীপের মাথায় ইচ্ছে করে আঘাত করে যাচ্ছিল, আর তখনই সেখানে যাওয়া এক পথচারী এসে ছেলে দুটোকে মেরে জয়দীপকে উদ্ধার করে। কিন্তু জয়দীপের অবস্থা বেশ খারাপ দেখে তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়। এই ঘটনায় সান্ধেহা পুরো হতবিহ্বল হয়ে পড়ে। সে হসপিটালের চেয়ারে বসে কান্না করতে করতে জয়দীপের জন্য দোয়া করতে থাকে। কিন্তু ডক্টর এসে জানায় জয়দীপ ইতিমধ্যে মারা গেছে। পরের দৃশ্যে আমরা রাঘবান নামের এক সিএনজি ড্রাইভারকে দেখি। রাঘবান সকাল সকাল এসে নিম্মি নামের এক মেয়ের বাড়ির সামনে অপেক্ষা করছিল। নিম্মি বাসা থেকে বের হতে সে তার সামনে এমন ভাবে সিএনজি নিয়ে দাঁড়ায় যেন সে এই পথ দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ নিম্মির সাথে তার দেখা। নিম্মি অবশ্য ব্যাপারটা বুঝতে পেরে জিজ্ঞেস করে আমি যখনই বের হই তখনই তুমি এখানে আমাকে পিক করতে চলে আসো, তুমি কি আমাকে কোনো ফলো করছো? রাঘবান বলে আমার বাসা আসলে এর আশেপাশেই, আমি যখন কাজের জন্য বের হই আপনিও তখন অফিসে যান, তাই আমি ভাবলাম আপনাকে আমি রেগুলার কাস্টমার করে নিই। নিম্মি মজা করে বলে তাহলে তো আমার ডিসকাউন্ট চাই। এভাবেই হাসি ঠাট্টায় নিম্মি তার অফিসে গিয়ে পৌঁছায়। যাওয়ার সময় নিম্মি বেরিয়ে দেখে রাঘবান তাকে নিতে এসেছে। সিরিয়ালের অটো রেখে নিম্মি রাঘবানের অটো তুটছে দেখে সিরিয়ালের অটোওয়ালারা রেগে যায়, কিন্তু রাঘবান তাদের বুঝিয়ে দিয়ে নিম্মিকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এতক্ষণ পর্যন্ত সবটা ঠিক থাকলেও যাবার সময় দেখা যায় রাঘবান নিম্মির দিকে লেলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, যার মানে এই রাঘবানের উদ্দেশ্য মোটেও ভালো নয়। এরপর রাঘবান বাড়ি ফিরে যায়। তার বাড়িতে আছে অসুস্থ মা ও স্ত্রী। রাঘবান বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তার বউয়ের দিকে রোমান্টিক মুডে এমন ভাবে তাকিয়ে থাকে যেন সে তার বউকে ছাড়া আর কারোর দিকেই তাকায় না। পরের দিন রাঘবান নিম্মিকে অফিস থেকে পিক করতে গেলে নিম্মি দ্রুত এসে রাঘবানকে বলে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো, এরপর এয়ারপোর্টে যেতে হবে। আচ্ছা এখান থেকে বাড়ি ফেরার কোনো শর্টকাট পথ আছে? রাঘবান জানায় জঙ্গলের মাঝ দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে। নিম্মি তখন তাকে সেই পথ দিয়ে যেতে বলে। এরপর জঙ্গলের রাস্তায় কিছুটা যেয়ে রাঘবান দেখতে পায় সামনের পথটা বন্ধ, তাই গাড়ি ঘুরিয়ে সে পাশের আরো সরু রাস্তা দিয়ে যেতে গেলে তার গাড়ির নিচে কিছু একটা পরে গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। তবে তখনই নিম্মি হঠাৎ বুঝতে পারে যে রাঘবানের ভাবগতি তেমন একটা সুবিধার নয়, তাই সে দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ানো শুরু করে। কিন্তু রাঘবানও ম্যাডাম ম্যাডাম বলে তার পিছে দৌড়াচ্ছিল। তবে হঠাৎই তখন এক জোড়া হাত এসে রাঘবানকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। নিম্মি দৌড়াতে দৌড়াতে মেন রোডে গিয়ে অন্য আর একটা গাড়িতে লিফট নেয়। এদিকে রাঘবানকে টেনে নিয়ে যাওয়া সেই লোকটা এবার রাঘবানের সিএনজি জঙ্গলের মাঝে লুকিয়ে ইচ্ছে করেই সেখানে নিজের সিগারেট আর ফিঙ্গারপ্রিন্ট রেখে আসে। পরবর্তীতে তাকে গাড়িতে তুলে শহর থেকে অনেক দূরের একটা ডিপ টাইপের অঞ্চলে নিয়ে যাওয়া হয়। এলাকাটা এতটাই প্রত্যন্ত যে সেখানে যেতে হলে আবার স্পিড বোট ব্যবহার করতে হয়। এখানেই প্রথম আমরা রাঘবানকে ধরে আনা সেই লোকটার চেহারা দেখি। এর নাম হার্ষা।
রাঘাবানকে ধরে আনার পিছনে হার্সার উদ্দেশ্য কি সেটা একটু পরেই জানতে পারবো। আপাতত হার্সা স্পিডবোট থেকে নেমে প্লাস্টিকে মোড়ানো রাঘাবানকে টেনে টেনে তার বাড়ির ভিতর নিয়ে যায়। রাঘাবানের বডিটা বেসমেন্টে নামিয়ে তার মুখের উপর থেকে প্লাস্টিক সরাতেই সে হার্সার হাতে কামড় দিয়ে বসে, যার ফলে হার্সা এবার রাঘাবানের মাথায় আঘাত করতে করতে তাকে অজ্ঞান করে ফেলে। তখনই আবার হার্সার বাসার কলিং বেল বেজে উঠলে সে দ্রুত বেসমেন্টের দরজায় তালা দিয়ে মেইন দরজা ওপেন করে। এখানে যে মেয়েটা এসেছে তার নাম হচ্ছে সুফি। সে হার্সার পিয়ানো স্টুডেন্ট, অর্থাৎ হার্সা তাকে পিয়ানো শেখায়। সুফিকে পিয়ানো শেখাতে দিয়ে হার্সার রাঘাবানের কামড় দেওয়া সেই স্থানটা পরিষ্কার করে তার উপরে মলম লাগায়। পরের দৃশ্যে আমরা পুলিশ অফিসার রামচন্দ্রকে দেখি। রামচন্দ্র হসপিটালের বাইরে সিগারেট খেতে খেতে তার সিনিয়রের জন্য অপেক্ষা করছিল। রামচন্দ্রের সিনিয়রের নাম আলেকজান্ডার কিরণ। সে সেই রামচন্দ্রকে হসপিটালের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার জন্য জ্ঞান দিতে থাকে। রামচন্দ্র এতে কিছুটা বিরক্ত হয়। এদিকে তার সিনিয়র কিরণ বেশ নরম মনের মানুষ। সে ডেড বডি, খুন, কোনো মানুষের কান্না অথবা অন্যায় একদম সহ্য করতে পারে না। তা সে রামচন্দ্রকে আগেই পাঠিয়ে দিয়েছিল ডেড বডির রিপোর্ট তৈরি করতে, কিন্তু রামচন্দ্র বলে আপনাকেও লাশটা একবার দেখতে হবে স্যার। এটা বলে সে কিরণকে নিয়ে অটোপসির রুমে যায়। লাশটা ছিল মুভির শুরুতে খুন হওয়া সেই জয়দীপের। অটোপসি রুমে গিয়ে কিরণ লাশের দিকে না তাকিয়ে শুধুমাত্র ডাক্তারের লাশের বর্ণনা শুনেই বেসিনে গিয়ে বমি করতে থাকে। এখন ডাক্তার পুলিশের এরকম কাণ্ড দেখে বেশ অবাকই হয়। থানায় গিয়ে কিরণ হাতে ধূপকাঠি আর ললিপপ নিয়ে লাশটার বিষয়ে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। তখনই আবার রামচন্দ্র হাজির হয় লাশের রিপোর্ট নিয়ে। সেদিন রাতে ঘটা সব শুনে রামচন্দ্র ও কিরণ ইনভেস্টিগেশন করতে সন্দেহার বাড়িতে যায়। সন্দেহা কান্না করতে করতে সব কিছুর বর্ণনা করতে থাকলে রামচন্দ্র বেশ কড়াভাবে জিজ্ঞেস করে, এত রাতে ফ্লাইট ল্যান্ডিং করা দেখার জন্য তোমরা ওখানেই কেন দাঁড়িয়েছিলে? সন্দেহা মুখে মুখে জবাব দিয়ে বলে ইচ্ছে হয়েছিল তাই। তবে কিরণ রামচন্দ্রকে থামিয়ে সন্দেহার কাছে এমন এক প্রশ্ন করার জন্য সরি বলে, যা দেখে তো রামচন্দ্র আরো বিরক্ত হয়ে যায়। তখন তারা দুজনে যায় সেই লোকের কাছে যে কিনা সেদিন জয়দীপকে উদ্ধার করে হসপিটালে নিয়েছিল। এখানেও রামচন্দ্র কড়াভাবে প্রশ্ন করতে গেলে কিরণের ধমক খেয়ে তার হাসি মুখে প্রশ্ন করতে হয়। রামচন্দ্র তাকে জিজ্ঞেস করে সেদিনও সে ওখানে কেন গিয়েছিল এবং অস্বাভাবিক কিছু দেখেছিল কিনা। তখন লোকটা জানায় তার বাড়ি ওই এলাকাতেই, আর কাজ শেষে সে প্রতিদিনের মতন ওই সময় বাড়ি ফিরছিল। তাছাড়া তার কাছে একটা জিনিস অস্বাভাবিক লাগছিল, আর সেটা হচ্ছে জয়দীপকে নিয়ে আসার সময় সন্দেহার ফোনে কন্টিনিউয়াসলি মেসেজ আসছিল। কিরণ রায়টা শুনে লোকটাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। এবার মুভির সিন শিফট হয় হার্সার দিকে। হার্সা তার গ্লাভসে থাকা রক্ত তখন পরিষ্কার করছিল। কি ভাবছো এটা কিসের রক্ত? হ্যাঁ, এটা রাঘাবানেরই রক্ত। হার্সা রাঘাবানকে টর্চার করে তার 3টে নখ উপড়ে ফেলেছে। এরপর সে সেই নখে ব্যান্ডেজ করে রাঘাবানের অন্য হাত আগুনে পোড়াতে শুরু করে। মানে বুঝতেই পারছো রাঘাবানের কপালে আজ শনি আছে। কিন্তু এর কারণটা আসলে কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। সিন শিফট হয় থানায় কিরণ ও রামচন্দ্রের কাছে। তারা সন্দেহা ও তার বয়ফ্রেন্ড ইন্দ্রজিৎকে থানায় ডেকেছিল ইনভেস্টিগেশনের জন্য। কেননা সন্দেহার কল লিস্ট দেখে তারা জানতে পেরেছে ঘটনার দিন ইন্দ্রজিৎ বারবার সন্দেহাকে কল ও মেসেজ করছিল। এখানে সন্দেহা তার বয়ফ্রেন্ডকে ফাঁসিয়ে দিয়ে বলে ইন্দ্রজিৎ শুধুই আমার ভালো বন্ধু, আমি জানি না সে এমনটা কেন করলো। এদিকে কিরণ গিয়ে ইন্দ্রজিৎকে একটু ম্যানিপুলেট করতে ইন্দ্রজিৎ কাঁদতে কাঁদতে বলে আমি যা করেছি সন্দেহার কথাই করেছি। ওই বেইমান মেয়েটা এখানে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, অথচ ওই আমাকে বলেছিল জয়দীপকে খুন করতে। আমি বারবার বলেছি আমি এই কাজ করতে পারবো না, কিন্তু ও আমাকে বলেছে যে জয়দীপকে না পারলে আমি নাকি ওকে পাবো না। তাই জয়দীপকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হতে খুন করার সমস্ত প্ল্যান ছিল সন্দেহার। যাই হোক, এভাবে বুদ্ধিমত্তা ও ট্রিক্সের সাথে কিরণ এই কেসটা সলভ করে ফেলে। কিরণের সিনিয়র এসে তো তাকে এর জন্য অনেক বাহবা দিতে থাকে, এমনকি সে কিরণকে প্রমোশন দেওয়ারও কথা জানায়। তবে কিরণ বলে সে প্রমোশন চায় না, তার রিটায়ারমেন্ট দরকার। কিন্তু কিরণের সিনিয়র বলে তুমি এত ভালো একজন অফিসার হয়ে রিটায়ার করতে চাইছো? এখন কিরণ তো মান সম্মানের ভয়ে এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। রামচন্দ্র বের হয়ে এটা নিয়ে আবার কিরণের সাথে মজা করে। কিছুক্ষণ পর কিরণ থানায় আসলে তার কাছে রাঘাবানের স্ত্রী আসে। সে এসেছে তার স্বামীর মিসিং রিপোর্ট লেখাতে। প্রথমে কিরণ রাঘাবানের সাথে অনেক ভালো ব্যবহার করলেও যখনই সে রাঘাবানের ছবি দেখে তখন সে আর এই মিসিং রিপোর্ট লিখতে চায় না। কোনো এক কারণে কিরণ বেশ রেগেছিল রাঘাবানের উপর। সে রাঘাবানের স্ত্রীকে বলে তোমার হাজবেন্ডকে খুঁজতে তোমার মিসিং রিপোর্ট লিখতে হবে না, অন্য কেউ লিখলেই তাকে থানায় এনে থেরাপি দেওয়ার ব্যবস্থা করব। রাঘাবানের স্ত্রী বলে স্যার ও আর আগের মতো নেই,
ও এখন অটো চালায় আর ও খুব ভালো মানুষের মতন সংসার করে। তখন কিরণ বলে সেটা তোমার দেখাতে হবে না, যাও এখন। এটা বলে এক প্রকার রাগাবানের স্ত্রীকে তাড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে হার্ষা তার স্টুডেন্ট সুফিকে পরের দিন ক্লাসে আসতে নিষেধ করে। সুফি যাওয়ার পর বক্সে জোরে জোরে গান চালিয়ে আবারও সে বেসমেন্টে যায় এবং শুরু করে রাগাবানকে মারাত্মক রকমের টর্চার। আজও সে একটা একটা করে রাগাবানের সব দাঁত তুলে ফেলে। এদিকে রাগাবানের অটো থেকে পালিয়ে যাওয়া নিম্মি থানায় যায় তার বয়ফ্রেন্ড রয়কে নিয়ে। নিম্মি আসলে সেদিন ভয়ে তার ব্যাগ মোবাইল সবকিছু অটোতে ফেলে এসেছিল। এর জন্য সে কিরানের কাছে বলে ওগুলো উদ্ধার করে দিতে। কিরান জিজ্ঞেস করে তুমি কেন সেদিন পালিয়েছিলে? জবাবে সে জানায় ওই অটোওয়ালার ইন্টেনশন তার কাছে সুবিধার মনে হচ্ছিল না। কিরান আবারও জিজ্ঞেস করে তুমি আগে কেন রিপোর্ট লেখাতে আসনি? উত্তরে নিম্মির বয়ফ্রেন্ড জানায় আসলে ও অনেক ভয় পেয়ে গিয়েছিল স্যার। এছাড়াও কিরান বলতে থাকে তোমাদের কাছে কি কোনো ক্লু আছে, ওই অটো নম্বর অথবা অন্য কিছু? নিম্মি জানায় না স্যার। এখন তারা চলে যাওয়ার পর রাগাবানের একটা ছবি বের করে জিজ্ঞেস করে তুমি কি এই অটোওয়ালার কথা বলছো? তখন নিম্মি বলে জি স্যার, এই সেই লোক। এই কথা শোনার পর তারা চলে গেলে কিরান রামচন্দ্রকে নিয়ে সে জঙ্গলে যায়। তখন তারা সেখানে রাগাবানের অটো দাঁড়িয়ে থাকতে দেখে। অটোর ভিতরে তল্লাশি চালিয়ে রামচন্দ্র নিম্মির ব্যাগ ও ফোন উদ্ধার করে। অপরদিকে কিরান সেই সিগারেটের টুকরাটাও প্রমাণ হিসেবে সংগ্রহ করে নেয়। তখন রামচন্দ্র বলে স্যার রাগাবান অপরাধ করে ভয়ে হয়তো পালিয়ে গেছে। কিরান বলে হতেই পারে, কিন্তু চলন্ত অটো টায়ার সে নিজে কিভাবে পাংচার করলো? সে তো আর আগে থেকে জানতো না যে নিম্মি শর্টকাট দিয়ে যেতে চাইবে। এই সব কিছু কিরানের কাছে কেমন যেন খটকা লাগে। সে রয়দের বাড়িতে যায় এবং নিম্মির ব্যাগটা ফেরত দেয়। সেখানে সে তাকে জিজ্ঞেস করে তোমাকে আমার কেমন যেন পরিচিত লাগছে। জবে রয় বলে স্যার আমাদের আগেও একবার দেখা হয়েছিল হর্ষবর্ধনের কেস নিয়ে। কিরণ বলে ও হ্যাঁ মনে পড়েছে, তা তোমার বন্ধু হার্ষা এখন কোথায় আছে? রয় বলে ও একটা মিউজিকের কাজে দেশের বাইরে গেছে আর কিছুদিন পরেই ফিরে আসবে। কিরণ বলে তোমার কাছে কি হার্ষার ফোন নম্বর আছে? রয় জানায় নেই স্যার, তবে ওর বাসার ঠিকানা আছে। আপনি কালীগঞ্জ দ্বীপে গিয়ে ডান দিকে গেলে শেষ বাড়িটাতে ও থাকে। এই সব শুনে কিরানের একটু সন্দেহের সাথে বলে হার্ষা তোমার এত ভালো বন্ধু অথচ তোমার কাছে ফোন নাম্বার নেই, কথাটা আমার হজম হচ্ছে না। এই কথা শুনে রয়ও তখন চুপ করে যায়। কিরান কিছুটা সন্দেহ নিয়ে রয় বাসা থেকে বেরিয়ে আসে। এদিকে কিরান যেতে নিম্মি রয়কে ভয়ার্ত চোখে জিজ্ঞেস করে আমাদের প্ল্যান সাকসেসফুল হবে তো? এই কথা শুনে রয় জানায় হবে, চিন্তা করো না। তার মানে হার্ষার সাথে এরাও এই কিডন্যাপিং এ যুক্ত আছে। এদিকে হার্ষা সুফিকে মিউজিক শেখাচ্ছিল। তখনই রয় তাকে একটা কোড মেসেজ করে জানায় কেকটা বেশ গরম, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। হার্ষা রয়ের মেসেজের মানে বুঝতে পারে, তাই দ্রুত তার সিমটা সে ভেঙে ফেলে। এরপর নতুন একটা ফোন চালু করে সুফিকে গিয়ে বলে তুমি অনেক ভালো শিখে গেছো, আজকের পর থেকে বাসায় প্র্যাকটিস করো, এখানে আসার আর দরকার নেই। সুফি বাড়ি যেতেই দেখা গেছে সেখানে কিরান এসে বসে আছে। কিরান সুফির কাছ থেকে হার্ষার ব্যাপারে টুকটাক খবর নিয়েছে। সুফির মার কাছ থেকে হার্ষার ফোন নাম্বার চায়। তখন সুফির মা বলে হার্ষা সবসময় নাকি তার ফোন নাম্বার পরিবর্তন করতে থাকে। এছাড়াও সে বাচ্চাদের বাড়িতে সবসময় ল্যান্ডলাইন থেকে কল করত। এই সব তথ্য নিয়ে কিরান চলে যায় হার্ষার বাড়িতে। হার্ষা তখন রাগাবানের দাঁতগুলো হাতুড়ি দিয়ে গুড়ি করছিল। এখন কলিং বেল বাজতেই হার্ষার সবকিছু কোনো মতে লুকিয়ে দরজা খোলে। কিরানকে দেখে অবশ্য সে খুব একটা অবাক হয় না। কিরান বলে আমি তোমাকে চিনতে পেরেছি। হার্ষা বলে জি, আপনি কিরান স্যার। এরপর কিরান হার্ষার বাড়িতে ঢুকে কথা বলার বাহানায় সেটাকে চেক করতে থাকে। হার্ষাও তার কাছ থেকে সবকিছু কোনো মতে লুকাতে শুরু করে। বেসমেন্টের রুমের সামনে তালা ঝুলতে দেখে সে জিজ্ঞেস করে এটা বন্ধ কেন? তখন সে জানায় বাড়িওয়ালা বন্ধ করে রেখেছে। কিরান তালাটা খোলার চেষ্টা করলে হার্ষা রেগে গিয়ে বলে স্যার আপনি হয় এটাকে ভেঙে ফেলুন, নয়তো বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে আসুন, আসেন একসাথে খুলি। কিরান তাকে রাখতে দেখে তাকে সরি বলে সেখান থেকে চলে যেতে চায়। যাবার আগে সে হার্ষাকে বলে জানো আমি তোমার কথা অনেক মনে করি। আমাদের শরীরে আঘাত লাগলে সেটা নিচ থেকে ঠিক হয়ে যায়, কিন্তু মনে আঘাত লাগলে সেটা নিচ থেকেই ঠিক করতে হয়। এই কথাটা শুনে হার্ষার কি যেন একটা কথা মনে হয়ে ওঠে। আসলে এই কথাটার মানে কি এটাও তোমরা একদম শেষে জানতে পারবে। যাই হোক কিরান চলে যেতেই হার্ষা তার বাড়িতে থাকা সকল তথ্য প্রমাণ আগুনে পুড়িয়ে ফেলে। এরপর বেসমেন্টে এসে রাগাবানের শরীর থেকে সমস্ত কাপড় খুলে তার লোম ও চুল ছাঁটাই করে ফেলে। এরপর তাকে উপরে ঝুলিয়ে এক এক করে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জীবিত অবস্থায় কেটে টুকরো টুকরো করে ফেলে। পরের দিন সকালে রামচন্দ্রর কলে কিরানের ঘুম ভাঙে।
কোন এক অজ্ঞাত লাশের খবর পেয়ে সে দ্রুত স্পটে যায়। কিরণ যেতে রামচন্দ্র বলে, আমাদের ডিউটিরত কনস্টেবল এখানে মানুষের ছিন্ন ভিন্ন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছে, দেখে মনে হচ্ছে কোনো হিংস্র পশু হয়তো খুবলে নিয়েছে। তবে হঠাৎ একজন ফরেন্সিক এক্সপার্ট বলে ওঠে, না স্যার, এটা কোনো পশুর কাজ নয়, এই হাতটা দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কোনো সার্জিক্যাল নাইফ দিয়ে কাটা হয়েছে। তাছাড়া এই লাশের বডিতে কোনো নখ, চুল বা চামড়া নেই, তার শরীর থেকে 4 দিন আগে সব রক্ত বের করে নেওয়া হয়েছে, তাই এটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে গেলেও খুব একটা কাজে আসবে না। আমার মনে হয় কেউ জেনে শুনেই এই কাজটা করেছে। কিরণ রামচন্দ্রকে রিপোর্ট বের করতে বলে সোজা হার্ষার বাসায় চলে যায়। তবে সেইখানে গিয়ে সে দেখতে পায় হার্ষা ইতিমধ্যে পগার পার হয়ে গেছে। তারপর বাড়িওয়ালাকে খবর দিলে সে জানায় হার্ষা 4 দিন আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর কিরণ সেই তালাবদ্ধ বেসমেন্টের দরজা খুলে বেসমেন্টে গেলে চমকে ওঠে, কারণ বেসমেন্টের পজিশন আর সেট আপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে হার্ষা রাঘবানকে এখানে টর্চার করেছে। কিরণ নিজের চোখের সামনে যেন সবকিছু একবারে ইমাজিনেশন করে ভয়ে কেঁপে ওঠে। সে কোনো রকম সেখান থেকে বেরিয়ে থানায় ফিরে আসে। থানাতে আসতে রামচন্দ্র তাকে বলে, স্যার, রাঘবানের গাড়ির সিগারেটের ডিএনএর সাথে এই বডির ডিএনএ ম্যাচ করছে না, লাশটা হয়তো রাঘবানের না। কিরণ কাঁপতে কাঁপতে বলে, লাশটা রাঘবানের, কিন্তু ওই সিগারেটটা রাঘবানের নয়, আর এই সব কিছু প্ল্যান করেই খুন করা হয়েছে, আর এই খুনটা করেছে হার্ষা। রামচন্দ্র বলে, তাহলে এভাবে কেন সে খুন করলো, আর এখন পর্যন্ত শুধু হাত বা পায়ে পাওয়া গেছে? কিরণ জানায়, এর মাধ্যমে হার্ষা আমাদেরকে সংকেত দিয়ে গেছে যে যা কিছুই হোক না কেন হাত গুটিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। এই কথা শুনে রামচন্দ্র এবার ভয়ে কেঁপে ওঠে। অন্যদিকে থানায় রামচন্দ্র কিরণকে বলে, আমরা যখন সবই জানি তাহলে কিছু করছি না কেন? কিরণ জানায়, কারণ এটা একটা ওয়েল প্ল্যান মার্ডার, তাছাড়া আমাদের কাছে কোনো প্রমাণও নেই, আর আমাদের এখানে কিছু করা উচিত হবে না। এই কথা শুনে রামচন্দ্র বলে, কেন স্যার? কিরণ তখন বলতে শুরু করে, আর সিন শিফট হয় কিছু বছর আগের ঘটনায়। সকাল সকাল কলিং বেলের শব্দে ঘুম ভাঙে রয়ের। বিরক্তি নিয়ে দরজা খুলতে দেখে তার ফ্রেন্ড মায়া এসেছে। মায়া লাগেজ নিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে বলে, আমি হোস্টেল ছেড়ে দিয়েছি, আর আমি বাড়িতে ফিরেও যেতে চাই না, আমি এখনই বিয়ে করতে চাই। রয় মায়ার কাঁধে হাত দিয়ে বলে, আমি সব ঠিক করে দেব, তুই চিন্তা করিস না। তখন নিম্মি সেখানে এসে পড়লে রয় ও মায়াকে এই অবস্থায় দেখে রেগে যায়। অন্যদিকে দেখা যায় হার্ষার তখন মিউজিক নিয়ে অনেক স্বপ্ন। সে মুভিতে মিউজিক ভিডিও নির্মাণের চান্স পেতে বিভিন্ন প্রডিউসারের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। তাই আজও সে এক প্রডিউসারের কাছে গেছে, যে কিনা কোনো কাজের কথা না বলে উল্টো তাকে জ্ঞান দিতে থাকে। হার্ষা বিরক্ত হয়ে সেখান থেকে বের হতেই দেখে নিম্মি তাকে নিতে এসেছে। হার্ষা বাসায় গিয়ে মায়াকে দেখে তার পাশে গিয়ে বসে। মায়া তাকে অনুরোধ করে বলে, বাড়িতে গেলে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে, তাই প্লিজ তুমি একবার আমার বাবার সাথে কথা বলো। কিন্তু তখন হার্ষা জানায়, এখনো আমার হাতে কোনো কাজ নেই, আমার আরো কিছু সময় দরকার। কিন্তু তবুও সে মায়ার অনুরোধে তার বাবার সাথে কথা বলতে রাজি হয়। পরের দিন মায়ের পরিবারের সাথে দেখা করে হার্ষা তাদের সম্পর্ক কথা জানায় এবং বিয়ের জন্য তাদের কাছে কিছু সময় চায়। মায়ের বাবা আবার খুব মজার মানুষ ছিল। সে প্রথমে হার্ষার সাথে কঠোর গলায় কিছু মজা করে নেয়, এরপর সে হার্ষার প্রস্তাবেও রাজি হয়। এর কিছুদিন পর হার্ষা বারবার বিভিন্ন প্রডিউসারের কাছে তার মিউজিক কনসেপ্ট দেখাতে থাকে, কিন্তু সবাই মিউজিক এনজয় করলেও সেটাকে কেউ এক্সিকিউট করে না। হার্ষা সবকিছু নিয়ে তাই বেশ হতাশ হয়ে পড়েছিল। এমনই একদিন হার্ষা বাসায় ফিরে দেখে তার ফোনে মায়া অসংখ্য কল আর মেসেজ করেছে। হার্ষা দ্রুত মায়াকে কল ব্যাক করলে জানতে পারে যে মায়ের বাবা তার মত পাল্টে ফেলেছে এবং সে চাইছে এখন অন্য কোথাও তাকে বিয়ে দিতে। এর জন্য সে মায়াকেও ইতিমধ্যে আটকে রেখেছে। তখন হার্ষা, নিম্মি আর রয় একসাথে চলে যায় মায়াকে নিয়ে আসতে। মায়ের পরিবারের সবাই বেশ মজার ছিল, তাই হার্ষা কোনো মারামারি ছাড়াই সবার চোখের সামনে দিয়ে তাকে তুলে নিয়ে আসে। এরপর সে মায়াকে বিয়ে করে নিজের ক্যারিয়ারে আবার ফোকাস করে। মায়ের বাবাও একদিন এসে সমস্ত রাগ ভুলে হার্ষাও তাকে মেনে নেয়। এরপর থেকেই তাদের 4 বন্ধুর জীবন হাসি ঠাট্টায় বেশ ভালোই কাটছিল। মায়া একটা কোম্পানিতে জব করত, তাই তাদের সংসারে টাকা পয়সা নিয়ে তেমন কোনো ঝামেলা ছিল না। সে সহ বাকি এমপ্লয়ীদের যাতায়াতের জন্য কোম্পানি থেকেও একটা গাড়ির ব্যবস্থা ছিল।
আর মায়াদের গাড়ির ড্রাইভার ছিল রাঘবান। একদিন অফিসে যাওয়ার সময় রাঘবান দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকলে সে তাকে ধীরে সুস্থে গাড়ি চালাতে বলে, কিন্তু রাঘবান ছিল অত্যন্ত ঘাড় তেরা, তাই সে বলে আমার গাড়ি আমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো। এই কথা শুনে মায়া রাঘবানকে একটা চর মেরে বসে। এখন রাঘবান ও মায়াকে মারতে গেলে বাকি এমপ্লয়িরা তাকে আটকে নেয়। এই কারণে মায়া রেগে রাঘবানের নামে কোম্পানির ম্যানেজারের কাছে বিচার দেয়, যার ফলে ম্যানেজার মায়াদের গাড়ি বদলে অন্য আরেকটা গাড়িতে ট্রান্সফার করে। কিন্তু পরের দিন রাঘবান আবারও মায়াদের নিতে আসলে মায়া ম্যানেজারকে ডেকে আনে। ম্যানেজার এসে রাঘবানকে আবারও অপমান করে গাড়ি থেকে বের করে দেয় আর সুপ্রা নামের এক ড্রাইভারকে বলে মায়াদের ড্রপ করে দিয়ে আসতে। এখন এই ঘটনায় রাঘবান বেশ অপমান বোধ করে এবং সে মায়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে বাড়িতে হার্ষাকে অরবিন্দ নামের এক প্রডিউসার কল করে জানায় তার গান তার ফিল্মের হিরোর অনেক পছন্দ হয়েছে। এছাড়া প্রোডাকশনের কাছ থেকে টিকিট নিয়ে সে যেন আজকে চেন্নাই চলে আসে, কালকে থেকে তার মিউজিক রেকর্ড হবে। এই খবর পেয়ে হার্ষা খুশিতে নাচতে নাচতে এই সংবাদটা মায়াকে দিতে গেলে দেখে সে সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তাই হার্ষা তাকে না জাগিয়ে বিছানার পাশে একটা চিরকুট রেখিয়ে তার মায়াভয়ের মুখটাতে একবার হাত বুলিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাবার সময় সে রয়কে ফোন করে এই খুশি সংবাদটা দেয় এবং মায়ার খেয়াল রাখতে বলে। এদিকে মায়া ঘুম থেকে উঠে হার্ষার চিঠি পেয়ে খুশিতে কাঁদতে শুরু করে। সে সাথে সাথে হার্ষাকে কল করে, কিন্তু ফ্লাইটে থাকার কারণে হার্ষার ফোন সুইচ অফ দেখায়। পরের দিন সকালে মায়া রোজকারের মতন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, কিন্তু আজ তাকে পিক আপ করতে আবারও রাঘবান এসেছে। এই জিনিসটা দেখে মায়া প্রচন্ড রেগে যায়। তবে রাঘবান তাকে আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলে সুপ্রা ব্যস্ত, তাই আমাকে পাঠিয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে সুপ্রার সাথে কথা বলে দেখতে পারো। মায়া সুপ্রার সাথে কথা বললে সুপ্রা মায়াকে অনুরোধ করে বলে আজ আমি খুব সমস্যায় আছি ম্যাডাম, প্লিজ আপনি আজকের দিনটা একটু ম্যানেজ করে দিন। তখন মায়া আর কোনো কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। এখানে মায়ের একটা অভ্যাস ছিল যে সে গাড়িতে বসে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়তো। আজও ঠিক সে তাই করেছে। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে রাঘবান তাকে একটা জঙ্গলের মাঝে নিয়ে এসেছে। মায়া রেগে তাকে বলে যে আমাকে এখানে কেন এনেছো, আমাকে অফিসে যেতে হবে। কিন্তু রাঘবান তখন বসে বসে ড্রিঙ্কস করছিল। সে তাকে একটা চড় দিয়ে বলে তুই আমার নামে কমপ্লেন করেছিস তাই না। মায়া হতভম্ব হয়ে পুলিশকে কল করতেই যাবে, তখনই রাঘবান একটা কাঠের গুঁড়ি দিয়ে তার মাথায় আঘাত করে বসে। এরপর সে মায়াকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর মায়ার জ্ঞান ফিরলে সে দেখে তাকে একটা ঝর্ণার পাশে নিয়ে যাওয়া হয়েছে। মায়া অসহায়ের মতন হার্ষা হার্ষা বলে কাঁদতে থাকে। মায়ের জ্ঞান ফিরতে দেখে রাঘবান তার কাছে গিয়ে একটা চাপাতি দিয়ে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। শেষবারের মতন মায়ার চিৎকারে চারিদিকটা যেন কেঁপে ওঠে আর এরপরে সব নিস্তব্ধ। কিন্তু এই সব কিছু আজ পর্যন্ত করতে না পারা হার্ষা তখন মিউজিকের কাজে ব্যস্ত ছিল। কাজ শেষ করে সে মায়াকে ফোন করলে দেখে মায়া আর ফোন ধরছে না, তাই সে হার্ষাকে কল করে মায়ের খোঁজ নিতে বলে। বিকেলে হার্ষা চেন্নাই থেকে ফিরে এসে রয়ের মেসেজ পেয়ে সোজা রয়ের চেম্বারে যায়। সেখানে গিয়ে দেখে মায়ার পরিবারের সবাই বসে কান্না করছে। আর কিছু বুঝে ওঠার আগে রয় তাকে চেম্বারের ভিতরে নিয়ে যায়। সেখানে ইন্সপেক্টর কিরণ ও রামচন্দ্র হার্ষার জন্যই অপেক্ষা করছিল। তারা তাকে মন শক্ত করতে বলে। এরপরে সিন শিফট হয় সেদিনের দুপুরে। এক বাচ্চা বিলের কাছে মাছ ধরতে গিয়ে মায়ার ডেড বডি ভেসে উঠতে দেখে। এরপর এলাকাবাসী এসে পুলিশকে খবর দিলে কিরণ ও রামচন্দ্র মায়ার অফিসের আইডি কার্ড থেকে তার অফিসের ঠিকানা পায়। এরপর অফিসে গিয়ে তারা মায়ার পরিচয় জানতে পারে এবং এই কেস ইনভেস্টিগেশন শুরু করে। কিরণ রুট চার্টের লিস্ট দেখে সেদিন মায়াকে যেই ড্রাইভার পিক করার কথা বলেছিল তাকে ডেকে পাঠায়। এখন সুপ্রা এসে বলে সেদিন নাকি সেই মায়াকে পিক আপ করতে গিয়েছিল, কিন্তু মায়া নাকি সেদিন আসেইনি। তখন সুপ্রার হাব ভাব দেখে রামচন্দ্র বুঝতে পারে সে মিথ্যা বলছে, তাই তাকে পাশে নিয়ে কয়েকটা উত্তম মধ্যম দিতে সে বলতে থাকে সেদিন তার বদলে রাঘবান গিয়েছিল মায়াকে পিক করতে। কিরণ বলে কিন্তু সেদিন তো তোমার যাওয়ার কথা ছিল। যবে সে জানায় রাঘবান তাকে অনেক অনুরোধ করে যে মায়ের সাথে তার নাকি একটা ঝামেলা চলছে, তাই সে মায়ের সাথে দেখা করে সরি বলতে চায়। তাই আমি রাঘবানকে সেই কাজটা দিয়েছিলাম। কিরণ জিজ্ঞেস করে রাঘবানকে এখন কোথায় পাওয়া যাবে। ঠিক তখনই রাঘবান ভালো মানুষের মতো কাজে আসলে সুপ্রা বলে স্যার ওই যে রাঘবান। এদিকে রাঘবান তো পুলিশকে দেখে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু রামচন্দ্ররা তাকে ধরে থানায় নিয়ে আসে। এরপর রাঘবান নিজের
অপরাধ স্বীকার করে নেয় আর জঙ্গলের মাঝ থেকে মায়ার কাটা মাথা বের করে দেয়। এরপর সিন প্রেজেন্টে আসলে সব শুনে হার্ষা কাঁদতে থাকে। হার্ষা শেষবারের মতো মায়াকে দেখতে চায়, তবে মায়ার মৃতদেহ দেখে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না এটা তার আদরের মায়া। তার মৃত্যুতে হার্ষা একাই নয়, রয়, নিম্মি সবাই সহ অনেক বেশি ভেঙে পড়েছিল। যাক, সেই কেসটা আদালতে তোলার পর সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রাঘাবানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এই বিষয়টা হার্ষারা কেউ মেনে নিতে পারছিল না, কেননা তারা চেয়েছিল যে রাঘাবানের ফাঁসি হোক। তাই রাঘাবানকে জেলে নিয়ে যাওয়ার সময় হার্ষা তার উপরে আক্রমণ করে বসে। কিন্তু কিরান হার্ষার পক্ষ নিয়ে সব পরিস্থিতি সামাল দেয়, কেননা সে নিজেও রাঘাবানের এই শাস্তিতে সন্তুষ্ট ছিল না। কিরান খুব ভালো করে জানতো এরকম অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলে তারা কিছুদিন পরেই বেল নিয়ে মুক্ত আকাশে ঘুরে বেড়ায়। যাই হোক, কিরানেরও কিন্তু কিছু করার ছিল না, তাই সে হার্ষাকে সান্ত্বনা দিয়ে বলে, আমাদের শরীরে আঘাত লাগলে সেটা নিজ থেকেই ঠিক হয়ে যায়, কিন্তু মনের আঘাত নিজেকেই ঠিক করতে হয়। ঠিক এই কথায় হার্ষা বুঝতে পারে যে তাকে ঠিক কি করতে হবে। তাই সে এবার চুপি চুপি বাসায় চলে আসে। তার মানে কিরানও কিন্তু এই কেসটা নিজের হাতে তুলে নেওয়ার একটা ইঙ্গিত দিয়েছিল। যাই হোক, এরপর এই ঘটনার কয়েক বছর কেটে যায়। একদিন ন্যায়ের দরজা নামের ছোট্ট একটা টিভি চ্যানেল তাদের পপুলারিটি বাড়ানোর জন্য রাঘাবানের পরিবারকে নিয়ে নিউজ করে, যেখানে তারা রাঘাবানের জেলে যাওয়ার পর তার পঙ্গু স্ত্রী ও অসুস্থ মা কিভাবে অসহায় জীবনযাপন করছে সেটাই তুলে ধরে। রাঘাবানের স্ত্রী কান্না করতে করতে বলে তার স্বামী এমন কাজ করতেই পারে না, তার স্বামীকে হয়তো ফাঁসানো হয়েছে। এলাকার কিছু মানুষ ও জেলের ওয়ার্ডেন পর্যন্ত রাঘাবানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে। এই নিউজ দেখে পুরো দেশে আবার ব্যাপারটা চর্চায় চলে আসে। সবাই রাঘাবানের পরিবারের প্রতি সিম্প্যাথি দেখিয়ে তার মুক্তির দাবি করতে থাকে, যার ফলে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি নিজের ফেম বাড়ানোর জন্য রাঘাবানকে ছাড়িয়ে নিয়ে তাকে একটা অটো কিনে দেয়। এই নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়ে। তখন হার্ষা, নিম্মি ও রয় এই নিউজ দেখে তাদের মাথায় একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তারপর থেকেই তারা তিনজন রাঘাবানকে মারার জন্য একের পর এক প্ল্যান সাজাতে থাকে। প্ল্যান মতো তারা নিম্মির চালের রাঘাবানকে ফাঁসিয়ে সেদিন ওই জঙ্গলের রাস্তায় নিয়ে যায়। এরপর নিম্মি পালিয়ে যাওয়ায় হার্ষা রাঘাবানকে কিডন্যাপ করে আর পুলিশকে বোকা বানায়। এখন যা কিছু হয়েছে সবকিছুই এই তিনজনের প্ল্যানেই ছিল। তো ফাইনালি বুঝতেই পারছো হার্ষা কেন এই খুন করেছে আর এত কষ্ট দিয়ে রাঘাবানের মতো নরপিশাচকে শেষ করে দিল। ফাইনালি সিন প্রেজেন্টে আসলে আমরা নিম্মি ও রয়কে খুব শান্তিতে রাঘাবানের মৃত্যুর নিউজ দেখতে দেখি। এদিকে রামচন্দ্র ইন্সপেক্টর কারানকে জিজ্ঞেস করে যে এখন আমাদের কি করা উচিত স্যার। কিরান বলে যা হয়েছে হতে দাও, যে মারা গেছে সে তো আর নির্দোষ নয়, তাই এসব নিয়ে আমাদের মাথা না ঘামানোই ভালো। কথাটা শুনে রামচন্দ্র একটা বোকা বোকা হাসি দেয়। আর ঠিক এই সিনের মধ্য দিয়েই এই অসাধারণ সুন্দর মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।